নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 8 পর্যন্ত যেসব সেট নিয়ে আলোচনা করেছি, অবশ্যই তোমরা কিন্তু যারা এখনও দেখোনি তারা দেখে নিও, যথেষ্ট উপকৃত হবে। এবং শুধুমাত্র যে 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় তা না, এর সাথে সাথে কিন্তু অনেক তথ্য তোমাদের কাছে তুলে ধরা হয়। ফলে কি হবে, তোমরা হয়তো 50টা কোশ্চেন করছো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমরা 50-এর বেশি কোশ্চেন জানতে পারছো। আর একটা জিনিস কি বলি, যে আমি যে পিডিএফটা দিচ্ছি তোমাদের, তোমরা কি করবে, দেখো যারা অনেক দিন ধরে প্রিপেয়ারের মধ্যে অনেক দিন ধরে এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তারা চেষ্টা করো আগে পিডিএফটাকে তোমরা নিজের মতো অ্যান্সার করতে। একটা খাতায় 1 থেকে 50 পর্যন্ত লিখে পিডিএফটা দেখে তোমরা আগে অ্যান্সার করো। অ্যান্সার করার পর তারপরে তোমরা ভিডিওটা দেখো এবং দেখে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করো। এর সাথে সাথে তোমরা দেখে মিলিয়ে নাও যে কে কতগুলো অ্যান্সার করতে পারছো। তো সেই হিসেবে আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো যে স্যার বা দাদা যাই হোক, যে যেভাবে ডাকতে পছন্দ করো, কোনো ব্যাপার না। তো আমি এতগুলো করতে পেরেছি, সেটা তোমরা কমেন্টেও জানাতে পারো। তো আমি বুঝতে পারবো যে তোমাদের ডেভেলপ কেমন হচ্ছে না হচ্ছে। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে যে মডেল কোশ্চেন পেপার সেটা 9 নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে একটি বস্তুর মুক্ত পতনের সময়, ধরো তুমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে, এটাকে বলা হয় মুক্ত পতন। তাহলে মুক্ত পতনের সময় তার পথের যে কোনো বিন্দুতে নিম্নের কোন শক্তি বৃদ্ধি পায়? স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি নাকি রাসায়নিক শক্তি? তো রাইট আনসার গতিশক্তি কিন্তু তার বৃদ্ধি পায়। এবং মনে রাখবে, গতিশক্তি সর্বোচ্চ কোন পয়েন্টে হবে জানো? যে পয়েন্টে এসে তোমার বস্তুটা ভূমির সাথে, মানে যে কোনো বস্তুর সাথে যতক্ষণ না টাচ না করবে ততক্ষণ গতিশক্তি সর্বোচ্চ হবে। ওকে, একদম ভূমির ঠিক আগের মুহূর্তে, মানে মাটিতে স্পর্শ করার আগের মুহূর্তেই হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ। চলো নেক্সট কোশ্চেন। তেন্ডুলকর কমিটির রিপোর্ট দেশের উপর ভিত্তি করে হয়েছিল? বাণিজ্য, দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি নাকি বেকারত্ব? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু দারিদ্র্যের উপর ভিত্তি করে, মানে দারিদ্র্যের উপর ভিত্তি করে কিন্তু এই তেন্ডুলকর কমিটির রিপোর্ট কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত করা হয়েছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নাকি পার্ট 4? তো রাইট আনসার পার্ট 4, অর্থাৎ চতুর্থ অংশে কিন্তু, সংবিধানের চতুর্থ অংশে এই নির্দেশমূলক নীতিগুলো সংযুক্ত করা হয়েছিল। একটা কোশ্চেন যেটা আসে, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়? এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? তো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, পার্ট 1-এ কী আছে, পার্ট 2-তে কী আছে, এগুলো কিন্তু আসে। পার্ট 3, যেমন 12 থেকে 35 আর্টিকেল কি পার্ট 3-র মধ্যে আছে। ওকে, তো এইগুলোর সাথে সাথে কিন্তু অবশ্যই জেনে রাখবে, যেটা হচ্ছে মৌলিক অধিকার, পার্ট 3-তে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন নদীকে মায়ানমারের দুঃখ বলা হয়? ইরাবতী, দামোদর, কোশি, গণ্ডক? তো রাইট অ্যান্সার দেখো, দামোদরকে তো তোমরা জানো, দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ। তারপরে কোশি হচ্ছে তোমার বিহারের দুঃখ। তাহলে রাইট অ্যান্সার কী হবে? ইরাবতী নদীকে মায়ানমারের দুঃখ বলা হয়। কোন দেশ ড্রিম অফ দ্য ডেজার্ট নামে মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করলো? ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব নাকি কুয়েত? তো রাইট অ্যান্সার অপশান সি, এই সৌদি আরব কিন্তু ড্রিম অফ দ্য ডেজার্ট নামে প্রথম লাক্সারি ট্রেন কিন্তু লঞ্চ করলো। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট। তো রাইট অ্যান্সার সৌদি আরব। নিম্নের কোথায় পশ্চিমঘাট ও পূর্বঘাট এই দুটো পর্বত মিলিত হয়েছে? আনাইমালাই, নীলগিরি, বিন্ধ্য নাকি সাতপুরা? তো রাইট অ্যান্সার নীলগিরি পর্বতের ওখানে কিন্তু পশ্চিমঘাট এবং পূর্বঘাট এরা মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। আচ্ছা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষা আসে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। আর আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, তোমরা জানো। বিন্ধ্য পর্বত, আচ্ছা সাতপুরা পর্বত কি? সাতপুরা পর্বত হচ্ছে ধূপগির। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি একটি হ্যালোজেন মৌল? দেখো, প্রথম কথাই হচ্ছে হ্যালোজেন মৌল, তার মানে পর্যায় সারণী। আমি তোমাদের বলেছি আমি খুব তাড়াতাড়ি সায়েন্সের উপর ডেসক্রিপটিভ ভিডিও তোমরা অনেকে চাইছো, তো আমি সায়েন্সের উপর ডেসক্রিপটিভ ভিডিও আমি আনার চেষ্টা করছি। এবং বিগত মানে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের এইরকম টাইপের কিছু একটা ভিডিও আমি নিয়ে চলে আসব। জানি না কেমন হবে, কেননা ওটা একটা আমার বোর্ডে আমি করাবো, তো আমাকে তোমরা দেখতে পারবে। তো প্রথম আমার এক্সপিরিয়েন্স হবে ইউটিউবে সবার সামনে কিছু করা, তো আমি জানি না কেমন হবে, তো দেখা যাক, সেটা সময়ে কথা বলবে সব। ওকে, নিচের কোনটি একটি হ্যালোজেন মৌল? ক্রিপ্টন, ব্রোমিন, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ব্রোমিন। ওকে, যেমন হ্যালোজেন মৌল কটা আছে তোমরা জানো, হ্যালোজেন মৌল কিন্তু টোটাল 5টা। অ্যাকচুয়ালি অ্যাস্টাটিনকে ধরা হয় না, বাট 4টেই ধরা হয়, যেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লিয়ার? এর মধ্যে ফ্লুরিন ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আর আয়োডিন হচ্ছে কঠিন। আর অ্যাস্টাটিন এটাকে হ্যালোজেন মৌল হিসেবে ধরা হয়, অ্যাস্টাটিন হ্যালোজেন গ্রুপের মধ্যেই। তো সেক্ষেত্রে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল। ক্লিয়ার? এবং এইখানে থেকেই একটা কোশ্চেন আসে যে পর্যায় সারণীর কত নং গ্রুপে কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টে মৌলের সহাবস্থান ঘটে, অর্থাৎ একই সঙ্গে অবস্থান করে। তো মনে রেখো এই হ্যালোজেন যে মৌলটা তার হচ্ছে পর্যায় সারণীর 17 নং গ্রুপে কিন্তু অবস্থিত। তাই 17 নং গ্রুপেই কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে মৌলের সহাবস্থান ঘটে। ওকে, ক্রিপ্টন কি? ক্রিপ্টন হচ্ছে তোমার নোবেল গ্যাস। তোমরা জানো নোবেল গ্যাস 18 নং গ্রুপে আছে, হ্যাঁ, যেটাকে 0 গ্রুপ ও 0 গ্রুপও বলা হয়। এবং এটাও জেনে রাখো যে নোবেল গ্যাস কতগুলি? নোবেল গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্থাৎ 6টি নোবেল গ্যাস বর্তমান। সোডিয়াম কি? গ্রুপ 1। গ্রুপ 1-এর এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, যেটা হচ্ছে ক্ষার ধাতুর মৌল, এবং ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2, যেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মৌল। পরবর্তী কোশ্চেন দেখো, স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু, না দয়ানন্দ সরস্বতী? তো রাইট অ্যান্সার কী হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ইনি কিন্তু স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন। এবং এটাও মনে রেখো যে পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে তোলা হয়েছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানো, লাহোর অধিবেশনে, তাই কি না? ওকে, নেতাজি সুভাষচন্দ্র বোস কী তৈরি করেছিলেন? তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নের কোন দেশটি ইউরোপ মহাদেশের অন্তর্গত নয়? দেখো বলেছে ইউরোপ মহাদেশের অন্তর্গত নয়। দেখো এই টাইপের কোশ্চেনও কিন্তু আসে, আমি এই টাইপের কোশ্চেন দিলাম কেননা তোমরা জানো এখন কম্পিটিশন বিশাল হাই, তো জিকের কোনো শেষ নেই, কোথা থেকে কী কোশ্চেন করবে কেউ বলতে পারে না। তো এই কারণে দেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমরা এই বিষয়ে কিছুটা প্রিপারেশন রাখো। যখনই তুমি কিছু নিত্য নতুন কোশ্চেন পাবে তখনই তোমার মধ্যে মাথায় একটা স্ট্রাইক করবে যে এই বিষয়টা আমার এখনও পড়া হয়নি, তো এই বিষয়টা পড়তে হবে। তো এই কারণে আমি সমস্ত বিষয়ের উপর তোমাদের একটা ওভারঅল ভিউ কিন্তু দিয়ে যাচ্ছি। তো রাইট অ্যান্সার কী হবে? দেখো সাইপ্রাস, আর্মেনিয়া, আজারবাইজান, এই 3টেই কিন্তু এশিয়া মহাদেশের। আজারবাইজান মনে হতে পারে হয়তো অন্যদিকে, তো এশিয়া মহাদেশের। কিন্তু ওমান কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপ, আচ্ছা সরি, এই সাইপ্রাস, আর্মেনিয়া, আজারবাইজান এরা হচ্ছে ইউরোপ মহাদেশের, কিন্তু ওমান কিন্তু অ্যাকচুয়ালি এশিয়া মহাদেশের অন্তর্গত। তো ওমান ইউরোপ মহাদেশের অন্তর্গত নয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, লিওন, নাকি জাকার্তা? তো রাইট অ্যান্সার লিওন। কিন্তু এই লিওনটা কোথায় জানো? এই মুহূর্তে মনে পড়ছে না, যত সম্ভব ফ্রান্সের নাকি সুইজারল্যান্ডের, ঠিক মনে পড়ছে না। যাই হোক, লিওনে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মানে ICPO ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এই সদর দপ্তর কিন্তু লিওনে আছে। আচ্ছা, জেনেভা তো তোমরা জানো সুইজারল্যান্ড, জেনেভায় W দিয়ে শুরু, O দিয়ে শেষ, তাই না? WHO, WTO, WMO সবই জেনেভা সুইজারল্যান্ডে আছে। আচ্ছা, প্যারিস যেটা ফ্রান্সের প্যারিস, তো এইখানে কি আছে? ইউনেস্কো, তাই না? ইউনেস্কো যেসব কালচারাল সেক্টর আছে সেগুলো সব প্যারিসে আছে। জাকার্তায় কি আছে? তোমার হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে এশিয়ান আছে, আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তায়। ওকে, চলো। ভারতে সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে রাজ্য আইনসভায়, শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, নাকি পার্লামেন্টের যে কোনো কক্ষে? তো রাইট অ্যান্সার পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু এই ভারতের যে সংশোধনী বিল সেটা পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু হতে পারে। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগে কোন সংস্থা লাগদাওয়ালা ফর্মুলা, কি বলছে? লাগদাওয়ালা ফর্মুলা ব্যবহার করে বেকারত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য দায়ী ছিল? পরিকল্পনা কমিশন, শ্রম কমিশন, অর্থ কমিশন, নাকি বেতন কমিশন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ, পরিকল্পনা কমিশন, যেটা হচ্ছে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কিন্তু এই লাগদাওয়ালা ফর্মুলা ব্যবহার করে বেকারত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য দায়ী ছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, রাজস্থানের কোন শহরে স্যাটেলাইট স্টেশনের উদ্বোধন করা হলো? রিসেন্ট খবর, খুবই ইম্পর্টেন্ট। প্রথম এটা উদ্বোধন করা হয়েছে জয়পুর, উদয়পুর, কোটা, নাকি আজমির? তো সবই রাজস্থানের শহর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, এই যে জয়পুর অর্থাৎ রাজস্থানের গোলাপি শহর যাকে বলা হয়, এখানেই কিন্তু স্যাটেলাইট স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
নেক্সট কোশ্চেন, কোনো পদার্থের বলছে কোনো পদার্থের ভর 20 কেজি, তাহলে পৃথিবীতে পদার্থটির ওজন কত হবে? দেখো যে কোনো পৃথিবীতে যে কোনো বস্তুর ওজন সেটা তার ভর ইন্টু জি অর্থাৎ অভিকর্ষণ ত্বরণ মানে এম জি। অ্যাকচুয়ালি আমরা জানি কি এটা মানে ডব্লু, এটা মানে ডব্লু অর্থাৎ ডব্লু ইকুয়াল টু এম ইন্টু জি। যে কোনো বস্তুর ওজন ডব্লু ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে ভর হচ্ছে 20 বলেছে, আর অভিকর্ষণ ত্বরণ তোমরা জানো 9.8। এবার তোমরা কি করবে দেখো, এটাকে 9.8 এইভাবে না দেখে তোমরা 10 ধরতে পারো। তাহলে 10 যদি ধরো, ভালো করে বোঝো, আমি 9.8কে নিয়ারলি আমি 10 তো ধরতে পারি। কীভাবে শর্টে করতে হয়, যেমন এই গুণটা নয় সহজ বলে তুমি হয়ে যাবে, কিন্তু আমি যদি 10 ধরি তাহলে 10 যদি এখানে দিই, দেখো আমার অরিজিনালি 9.8, বারবার বলছি অরিজিনালি 9.8, কিন্তু আমি 10 যদি ধরি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 200, তাহলে হচ্ছে 200, কিন্তু 0.8 গ্যাপ অর্থাৎ 200 থেকে সামান্য কম। তাহলে 200 থেকে সামান্য কম কী হবে, 196 নিউটন হবে কি না? বুঝতে পারলে যে কীভাবে করবে? তো 200 থেকে সামান্য কম মানে 196 নিউটন। তো এইভাবে কিন্তু তোমরা দেখো, এটা যদি 920 ইন্টু 9.8 দিয়ে করো তাহলে 0.2তে 10 দিয়ে আবার 10 কাটা দিয়ে 8 দুগুণি 16, এটা সহজ বলে তাই হচ্ছে, কিন্তু একটু যদি বড় ক্যালকুলেশন দেয় তখন কিন্তু এই তোমার 9.8 মানে 10 দিয়ে করাটাই বেটার, বুদ্ধিমানের কাজ হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বংশ মৌর্য রাজবংশকে পুরোপুরি ধ্বংস করেছিল? হর্ষবর্ধন, পুষ্যমিত্র শুঙ্গ, সমুদ্রগুপ্ত নাকি কনিষ্ক? তো রাইট আনসার পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু এই মৌর্য বংশকে পুরোপুরি ধ্বংস করেছিল পুষ্যমিত্র শুঙ্গ। হর্ষবর্ধনের বিভিন্ন গ্রন্থ আছে তোমরা জানো, অনেক কিছু অনেকবার করিয়েছি এটা। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কনিষ্ক, একটা কোশ্চেন আছে, কনিষ্ক কার কাছে দীক্ষা নিয়েছিলেন, এটাও একটা কোশ্চেন আছে। তো এই মুহূর্তে কনিষ্ক কার কাছে দীক্ষা নিয়েছিলেন এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো অশোক তো উপগুপ্ত, তোমরা জানো অশোক উপগুপ্তের কাছ থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ভদ্রবাবুর কাছ থেকে, কিন্তু কনিষ্কটা নামটা খেয়াল আসছে না। যাই হোক, যদি কেউ জানা থাকে কমেন্টে জানিয়ে দিও। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বিন্ধ্য পর্বত নিম্নের কোন শ্রেণীর পর্বত? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি অবশিষ্ট পর্বত? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান বি, অর্থাৎ স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত এক ধরনের স্তূপ পর্বত। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন কোম্পানি নবরত্ন এর অন্তর্ভুক্ত নয়? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন, রেলে কিন্তু খুব আসে এই টাইপের কোশ্চেন, বলে দিলাম। টোটাল তোমরা জানো মহারত্ন আছে, প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে কি নবরত্ন, মহারত্ন, আর একটা আছে আর একটা হচ্ছে মিনিরত্ন। ঠিক আছে, তাহলে নবরত্ন, মহারত্ন আর মিনিরত্ন। নবরত্ন তোমরা জানো নবরত্ন আছে টোটাল 17টা, তাই না? আর তোমার মহারত্ন এটা আছে টোটাল 7টা মহারত্ন। ওকে, তো এইখানে বলেছে যে এই নবরত্নের অন্তর্ভুক্ত নয় কোনটা? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড নাকি অয়েল ইন্ডিয়া লিমিটেড নাকি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন? তো রাইট আনসার হচ্ছে এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এ কিন্তু নবরত্নের আন্ডারে পড়ে না। ক্লিয়ার? তোমরা কিন্তু 17টা নাম দেখো, প্রত্যেকটা নাম তো কোনটা আসবে কেউ বলতে পারে না, কিন্তু 17টা নাম অন্তত দেখে রেখো যে কারা নবরত্নের আন্ডারে পড়ে আর কারা মহারত্নের আন্ডারে পড়ে। বা তোমরা এটাও করতে পারো, যদি মহারত্ন 7টা দেখে রাখো তাহলে নবরত্নটা বাকি কিছুটা আন্দাজে দেওয়া যেতে পারে। ক্লিয়ার? তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটা আইওসি, এই আইওসি কিন্তু নবরত্নের আন্ডারে পড়ে না, এটা হচ্ছে মহারত্নের আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন, জাপানের সংসদ ভবনকে কী নামে ডাকা হয়? ডায়েট, নেসেট, মজলিস, সোরা? তো রাইট আনসার কী হবে? জাপানের সংসদ ভবনকে কিন্তু এই ডায়েট নামে ডাকা হয় জাপানের সংসদ ভবন। মজলিস কোনটা? দেখো মজলিস হচ্ছে মালদ্বীপের সংসদ ভবন, সোরা হচ্ছে আফগানিস্তানের সংসদ ভবন, আর ইসরায়েলের যে সংসদ ভবন তাকে বলা হয় নেসেট। পরবর্তী কোশ্চেন দেখো, জিজিয়া ব্যবস্থা কোন মোগল সম্রাট দ্বারা সমাপ্ত করা হয়েছিল? বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব? তো রাইট আনসার কী হবে? জিজিয়া ব্যবস্থা যে মোগল সম্রাটের দ্বারা এটা সমাপ্ত করা হয়েছিল সেটা রাইট আনসার হচ্ছে আকবর। চালু করেছিল কে? চালু করেছিল ঔরঙ্গজেব, আর সমাপ্ত করেছিল কে? আকবর। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হলো ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য?
বলছে শঙ্করী প্রসাদ মামলা 1951, গোলকনাথ মামলা 1967, কেশবানন্দ ভারতী মামলা 1973 নাকি মিনার্ভা মিলস মামলা যেটা 1980। তো রাইট আনসার অপশান সি, অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলা এটা কিন্তু বিচার বিভাগীয় পর্যালোচনা যে ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য সেটা এই মামলা রায় দেয়। এছাড়াও কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে এই কেশবানন্দ ভারতী মামলা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল সম্প্রতি কোন দেশকে হারিয়ে সোনা জিতেছে? ভীষণ গুরুত্বপূর্ণ রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু। তো ইন্দোনেশিয়া, জাপান, চীন, থাইল্যান্ড। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ থাইল্যান্ড কিন্তু রিসেন্ট কি বলছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন ওই থাইল্যান্ড দেশকে হারিয়ে কিন্তু এই ভারতের মহিলা ব্যাডমিন্টন কিন্তু সোনা জিতেছে। ওকে, থাইল্যান্ডকে হারিয়ে। পরবর্তী কোশ্চেন, তামাশা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি কেরল? এটা কেরল হবে। ওকে, কেরল। পেনটা আবার ডিস্টার্ব হচ্ছে। তো রাইট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে কেরল। তো রাইট অ্যান্সার কী হবে? তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? তামাশা হচ্ছে মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য হচ্ছে তামাশা। গুজরাটের তোমরা জানো গরবা, কর্ণাটকের হচ্ছে ইয়াকশাগনাং। ওকে, আর কেরলের কি? কেরলের হচ্ছে কথাকলি। ওকে, নেক্সট কোশ্চেন, গোলাপি বিপ্লব নিচের কোনটির উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত? তৈলবীজ, মাছ, মেডিসিন, অপ্রচলিত শক্তি। তো রাইট অ্যান্সার গোলাপি বিপ্লব কিন্তু এটা মেডিসিনের জন্য কিন্তু মানে মেডিসিনের উৎপাদন বৃদ্ধি বা এটার জন্য কিন্তু গোলাপি বিপ্লব এর সাথে জড়িত। তৈলবীজ কি? তৈলবীজ তোমরা জানো, তৈলবীজ হচ্ছে ইয়েলো বিপ্লব মানে হলুদ বিপ্লব। মাছ হচ্ছে নীল বিপ্লব। অপ্রচলিত শক্তি এটা কোনটা? এটা হচ্ছে অপ্রচলিত শক্তি তোমার ধূসর বিপ্লব তো না, অপ্রচলিত শক্তি হচ্ছে বাদামি বিপ্লব। ওকে, তাহলে অপ্রচলিত শক্তি বাদামি বিপ্লব। ওকে, নেক্সট কোশ্চেন, ব্লিচিং পাউডারে উপস্থিত ব্লিচিং এজেন্ট হলো ব্রোমিন, হাইড্রোজেন, কার্বন নাকি ক্লোরিন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, এই ক্লোরিন হলো কিন্তু অ্যাকচুয়ালি ব্লিচিং এজেন্ট। আচ্ছা, ক্লোরিন এটা কিন্তু একটা হ্যালোজেন মৌল, তোমরা জানো, এইমাত্র কিছুক্ষণ আগে পড়ালাম। ব্রোমিন হচ্ছে হ্যালোজেন মৌল। আচ্ছা, কার্বন কি? যদি বলা হয় ক্যাটিনেশন ধর্ম কার দেখা যায়? কি ধর্ম? ক্যাটিনেশন। নামটা দেখে নাও, ক্যাটিনেশন। এটা হচ্ছে নয়কারে নেই। ক্যাটিনেশন ধর্ম কার দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের দেখা যায়। আচ্ছা, কার্বনের কটি আইসোটোপ? তো মনে রেখো কার্বনের কিন্তু 12, 13, 14 অর্থাৎ 3টে আইসোটোপ, মানে 6C12, 6C13 আর 6C14। তো এর সাথে মনে রাখবে যে এই যে 14 কার্বন 14 কি বললাম? কার্বন 14 এই আইসোটোপটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। তো পরীক্ষা এটাও আসে কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? তো মনে রাখবে কার্বন 14 কিন্তু এই আইসোটোপটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। আর হাইড্রোজেনের পরীক্ষায় দেয় হাইড্রোজেনের কোন আইসোটোপে কোনো নিউট্রন থাকে না। দেখো নিউট্রন মানে কি বলেছিলাম যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ। যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো তারা বিষয়গুলো জানো যে কী করে প্রোটন বার করতে হয়, কী করে ইলেকট্রন বার করতে হয়, কী করে নিউট্রন বার করতে হয়। তো হাইড্রোজেনের 1H1 দ্যাট ইজ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এর কিন্তু কোনো নিউট্রন থাকে না। আর যদি বলে ভারী জলে কোন হাইড্রোজেন থাকে, তখন বলবে যে ভারী জলে ডয়টেরিয়াম অর্থাৎ 1H2 অর্থাৎ এইটা বলে ডয়টেরিয়াম আইসোটোপ থাকে। আর তেজস্ক্রিয় হাইড্রোজেন কোনটা? তো বলবে ট্রাইট্রিয়াম বা টিট্রিয়াম, যেটা হচ্ছে 1H3 হচ্ছে তেজস্ক্রিয় হাইড্রোজেন। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ডিজিটাল ইন্ডিয়া কবে লঞ্চ করা হয়েছিল? দেখো এটা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কিছু জিনিস আছে সবসময়ের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষা আসতে পারে এইসব কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই কারণে কোশ্চেনগুলো আমি এইভাবে চুজ করছি বিষয়গুলো, তো যাতে তোমরা সবসময় মানে একটু হলেও অন্যদের থেকে আপডেট থাকো। তার কারণ বুঝতে পারছো কী পরিমাণ কম্পিটিশন, যে যত আপডেট থাকবে, যে যত এগিয়ে থাকবে, ততই তুমি অনেকের থেকে কিছুটা হলেও একটু এগিয়ে থাকলে এই আর কি। তো ডিজিটাল ইন্ডিয়া কবে লঞ্চ করা হয়েছিল? জুলাই 2015 নাকি জানুয়ারি 2015 নাকি মে 2016 নাকি এপ্রিল 2015? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ 25 জুলাই 2015 এই দিন কিন্তু ডিজিটাল ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল। দেখো এর সাথে এই যে জানুয়ারি 2015 না, ওই সালেরই জানুয়ারিতে তোমার সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু লঞ্চ করা হয়েছিল। এগুলো কিন্তু নোট ডাউন করে রেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা।
এবং এটা কিসের উপর বেস করে করা হয়েছে সেটাও কিন্তু তোমরা জেনে রাখবে। ক্লিয়ার? সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন করা হয়েছে, যে কটা বলছি সে কটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ডিজিটাল ইন্ডিয়া, তারপর হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা হচ্ছে জানুয়ারি 2015। আচ্ছা 2016 মেতে কী করা হয়েছিল? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেই ঘরে ঘরে যে বিপিএল যারা অন্তর্ভুক্ত তাদের যে গ্যাস দেওয়া, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটা হয়েছিল মে 2016। আর এপ্রিল 2015, দেখো জানুয়ারি 2015-তে অনেক কটা হয়েছিল, কি জানুয়ারিতে হয়েছিল, এপ্রিলে হয়েছিল আর জুলাইয়ে হয়েছিল। জুলাইয়ে তো ডিজিটাল, প্রথমে জানুয়ারিতে হয়েছিল কি, জানুয়ারিতে হয়েছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা, জুলাই হয়েছিল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আচ্ছা তারপরে এপ্রিলে হয়েছিল কি 2015, সেটা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা, তাই কি না? প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা হয়েছিল এই 2015 এপ্রিলে। আর তোমার হচ্ছে 2015 জুলাই হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া। আর মে 2016 কী হয়েছিল? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি একটি ক্রুজ মিসাইল? দেখো ক্রুজ মিসাইলের অনেক ধরনের ভাগ আছে। ব্যালিস্টিক মিসাইল, হ্যাঁ, ক্রুজ মিসাইল, তারপরে তোমার সুপারসনিক ক্রুজ মিসাইল, হ্যাঁ এগুলো আছে। যেমন সুপারসনিক যদি ক্রুজ মিসাইল বলে তাহলে কি ব্রহ্মোস হচ্ছে সুপারসনিক ক্রুজ মিসাইল। আর এইখানে তোমার ক্রুজ মিসাইল কোনটা? এইখানে ক্রুজ মিসাইল হচ্ছে নাগ কিন্তু একটা ক্রুজ মিসাইল। হ্যাঁ, ক্রুজ কেন বলা হচ্ছে এগুলো জেনে রাখবে কিন্তু। আর অগ্নি, পৃথ্বী, ত্রিশূল এগুলো সবই হচ্ছে তোমার ব্যালিস্টিক মিসাইল। এবং এইখানে এগুলো দেয় যে সারফেস টু সারফেস, হ্যাঁ, সারফেস টু এয়ার, এই ভাগগুলো যে সেই ভাগগুলো কিন্তু তোমরা অন্তত দেখে রেখো। রেলওয়ে কিন্তু এই কোশ্চেন কিন্তু দেবেই দেবে, গ্যারান্টি। মহারাষ্ট্রীয় মালভূমি কী জাতীয় মালভূমি? লাভাগঠিত মালভূমি, মরু মালভূমি, নাকি তুষার মালভূমি, নাকি ক্ষয়প্রাপ্ত মালভূমি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, মহারাষ্ট্রীয় মালভূমি কিন্তু একটি লাভা গঠিত মালভূমি। পরবর্তী কোশ্চেন দেখো, বাবরের একটি বিখ্যাত গ্রন্থ বাবরনামাতে দক্ষিণ ভারতের কোন উল্লেখযোগ্য রাজার কথা বলা হয়েছে? মানে বাবরনামা অ্যাকচুয়ালি, আচ্ছা এইখানে একটা কোশ্চেন হয় যে বাবরনামা কোন ভাষায় লেখা? তো মনে রেখো বাবরনামা কিন্তু অ্যাকচুয়ালি ফার্সি ভাষায় লেখা। তো এটা একটা সংকলন, কার যেন সংকলন এই মুহূর্তে মনে পড়ছে না। তো ফার্সি ভাষায় বাবরনামা পড়ে, ও তুজুকি বাবরি, ঠিক তুজুকি বাবরি এটাকেই পড়ে ফার্সি ভাষায় তোমার বাবরনামাতে ট্রান্সফার করা হয়। ক্লিয়ার? ওকে। আর এইখানে বলেছে কোন রাজার, এই যে বাবরনামাতে দক্ষিণ ভারতের কোন রাজার কথা উল্লেখ হয়েছে? রানা সঙ্গ, কৃষ্ণদেব রায়, নাকি সদাশিব রায়, এটা সদাশিব হবে, সদাশিব রায় নাকি দেবরাজ রায়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, কৃষ্ণদেব রায়ের কথা কিন্তু এই বাবরনামাতে উল্লেখ আছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। নেক্সট, কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে বন মিত্রা, কি বলছে, বন মিত্রা স্কিম লঞ্চ করলো? বন মিত্রা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করার জন্য? হরিয়ানা, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর নাকি পাঞ্জাব? তো রাইট আনসার অপশান এ, হরিয়ানা রাজ্য কিন্তু এই বন মিত্র স্কিম লঞ্চ করেছে কি বনভূমি বৃদ্ধি করার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক? বলছে লেক মানে অ্যাকচুয়ালি কি রিট যেটা মানে তোমরা জানো যে বিভিন্ন ধরনের আদেশ আছে, পরমাদেশ হয়, তাই না? রিট আছে, পরমাদেশ আছে, তারপরে তোমার ওই কিউ ওয়ারেন্টো এই টাইপের যে বিভিন্ন আদেশ হয়। তো এটা কোন ক্ষেত্রে সঠিক? বলছে লেক জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেশি ক্ষমতা প্রদর্শন করে, মানে ক্ষমতা বেশি করে এই ভোগ করে, নাকি লেক জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি, নাকি লেক জারির ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান, নাকি সুপ্রিম কোর্ট লেক জারি করতে পারে না? তো রাইট অ্যান্সার কী হবে? লেক জারির ক্ষেত্রে কিন্তু এই হাইকোর্টের ক্ষমতা সবচেয়ে বেশি লেক জারির ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন দেখো, জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন পুরস্কার পান? দেখো ভারতরত্ন যখন পুরস্কার পান 3 জন ব্যক্তি কিন্তু প্রথম পেয়েছিলেন, ঠিক আছে? যখন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় প্রথম 3 জন ব্যক্তি, তারা কে? যেটা 1954 সাল থেকে ভারতরত্ন দেওয়া হয়, তোমরা জানো 1954 সাল থেকে দেওয়া হয়। এবং 54 সালে প্রথম যে 3 জন ব্যক্তি পান সেটা হচ্ছে তোমার চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন আমাদের লাস্ট গভর্নর জেনারেল, তাই কি না? যারা তোমাদের স্বাধীন ভারতের যে লাস্ট গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, তিনি পেয়েছিলেন। আর হচ্ছে সিভি রমন, তাই না? চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি রমন এফেক্টের জন্য পেয়েছিলেন, তিনিও 1954 সালে। আর কে পেয়েছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণান, তিনি ছিলেন আমাদের ভারতের সেকেন্ড প্রেসিডেন্ট, হ্যাঁ, বা তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন এবং তিনিই ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ওকে, তিনিই প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ক্লিয়ার?
ওকে, তাহলে এই তিনজন ব্যক্তিকে প্রথম কিন্তু দেওয়া হয়েছিল। আর জওহরলাল নেহরু তারপরে আরও কয়েকজন পেয়েছিলেন মাঝে, আর জওহরলাল নেহরু কিন্তু 1955 সালে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার কিন্তু পান 1955 সালে। ক্লিয়ার? তো এটা মনে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। 1954 সালে এই তিনজন পান, আর 1955 সালে পান হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, নিম্নে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির হার সর্বোচ্চ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল। তৃতীয়ত তোমরা জানো, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় কী হয়েছিল? ভারত পাকিস্তান যুদ্ধ, সব যুদ্ধ একাকার, ফলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। তো দ্বিতীয়ই ইজ আর রাইট অ্যান্সার। এবং যদি ষষ্ঠ থাকতো তাহলে ষষ্ঠ কিন্তু, কেননা ষষ্ঠ পরিকল্পনায় সব থেকে বেশি, তারপরে এরপরে তো আরও আস্তে আস্তে বাড়ছিল। তো যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 4, 7, 9, 11। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ 9 জন খেলোয়াড় কিন্তু এই বেসবল খেলায় থাকে। দেখো 4 জন খেলোয়াড় কোথায় থাকে? 4 জন খেলোয়াড় থাকে তোমার হচ্ছে যেটা হচ্ছে পোলো খেলায়, তাই না? পোলো খেলায় কিন্তু 4 জন খেলে। কিন্তু যদি বলে ওয়াটার পোলো, তখন মনে রেখো ওয়াটার পোলো খেলায় কিন্তু 7 জন খেলোয়াড় থাকে। ক্লিয়ার? দেখো শুধু পোলো খেলায় কজন খেলোয়াড় থাকে? পোলো খেলায় কিন্তু 4 জন থাকে। আর যদি বলা হয় ওয়াটার পোলো তখন কিন্তু হবে 7 জন। এবং 7 জন আর কোথায় থাকে? তোমার হচ্ছে কবাডি খেলায় 7 জন খেলোয়াড় থাকে। তারপরে যেটা হচ্ছে খোখো খেলায় 9 জন থাকে, এই খোখো খেলায়। তারপরে বেসবল খেলায় 9 জন থাকে। তো এইগুলো কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। আর ক্রিকেটে তো 11 জন থাকে, তোমরা সবাই জানো, আর বলার কিছু নেই, ক্রিকেটে 11 জন থাকে। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো, 1948 সালে সমস্ত বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তি পরিচালনার জন্য একটি বিশ্ব বাণিজ্য সংস্থা হিসেবে 23টি দেশের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটির নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড চেম্বার অফ কমার্স, নাকি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, ইন্টারন্যাশনাল রেসিপ্রোকাল ট্রেড অ্যাসোসিয়েশন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, GATT, গ্যাট বা গেট বলা হয়। তো এইটা কিন্তু সেই 23টা দেশ নিয়ে কিন্তু তোমার 1948 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল গেট, যদি এটার বর্তমান নাম পরিবর্তন হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মারো ফ্রিঙ্গিকো উক্তিটি কার? মঙ্গল পাণ্ডে, সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, নাকি মহারানী লক্ষ্মীবাই? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার মঙ্গল পাণ্ডে কিন্তু মঙ্গল পাণ্ডের উক্তি ছিল মারো ফ্রিঙ্গিকো। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি কত নং পর্যায়ে থাকে? দেখো খুব ইজি কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করো। আমরা কি বলেছি? এবার পর্যায় নিয়ে বলছি। পর্যায় মানে এই বরাবর যেগুলো হয়, এই বরাবর ঘরগুলোকে বলা হয় পর্যায়। ক্লিয়ার? আর উলম্ব বরাবর, যেগুলো উলম্ব বরাবর থাকে এইগুলোকে বলা হয় কি? উলম্ব বরাবরগুলোকে বলা হয় শ্রেণী। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আমাদের বলেছে যে পর্যায়টা বললাম 11 থেকে 18। প্রথম পর্যায়ে কটা মৌল থাকে তোমরা জানো? আমি এটা মুছে দিলাম, জাস্ট 1 মিনিট। ওকে, দেখো প্রথম পর্যায়ে কটা মৌল থাকে তোমরা জানো? প্রথম পর্যায়ে এই যে ফার্স্ট পিরিয়ড, ও পেনটা আমার এত ডিস্টার্ব করে। তো দেখো ফার্স্ট পিরিয়ডে কি আছে? প্রথম পিরিয়ডে কী মৌল আছে তোমরা জানো? প্রথম পিরিয়ডে থেকে হাইড্রোজেন আর হিলিয়াম, তাই না? হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো মৌল। এবার 11 থেকে 18 বলেছে। তৃতীয় পর্যায়ে কি থাকে? দ্বিতীয় পর্যায়ে কি থাকে? তোমার লিথিয়াম, সোডিয়াম, অর্থাৎ 8টা মৌল আছে। প্রথম পর্যায়ে 2টো, তারপরে পর্যায়ে 8টা, তারপরে পর্যায়ে আবার 8টা। তাহলে এই যে 8 আর 2 10 তোমার চলে গেল। কীভাবে মনে রাখবে দেখো, আরও ক্লিয়ার আইডিয়া দিচ্ছি। দেখো প্রথম পর্যায়ে 2টো, আজকে পেনটা সত্যি খুব ডিস্টার্ব করছে, এর জন্য খুবই দুঃখিত। আমি পেনটা খুব তাড়াতাড়ি পাল্টে নেব। ওকে, দ্বিতীয় পর্যায়ে এই জন্য লেখাটা বোঝা যাচ্ছে না, একটু শোনার চেষ্টা, মানে তোমরা শুনে নাও মন দিয়ে, দেখবে বুঝতে পারবে। দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে 8 আর 2 10 তো কমপ্লিট হয়েই গেল। তাহলে 11 থেকে 18 যদি বলি, তাহলে নিশ্চয়ই 11 থেকে 18 এখানে একটা করে পর্যায়েই বলেছে, হয় প্রথম দ্বিতীয় হবে, নয় তৃতীয় হবে, নয় চতুর্থ হবে, নয় প্রথম হবে। দেখো প্রথম তো শেষ 2টো মৌল, দ্বিতীয় শেষ, দ্বিতীয় 8টা মৌল, তাহলে 8 আর 2 10 তো চলেই গেল। তাহলে 11 থেকে 18 কত নম্বর পর্যায়ে হবে? তৃতীয় পর্যায়ে। তো এটা আবার মানে মনে রাখার কিছু নেই, একটু বুদ্ধি করে করলেই এগুলো করে নেওয়া যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরমাদেশ বা ম্যান্ডামাস যাকে বলা হয় নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় না?
বলছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, কোনো বলছে কোনো বেসরকারি আধিকারিক নাকি উপরের সবগুলির ক্ষেত্রেই। তো রাইট অ্যান্সার কী হবে? কাদের ক্ষেত্রে ম্যান্ডামাস জারি করা যায় না? কারোর ক্ষেত্রেই কিন্তু এই পরমাদেশ জারি করা যায় না, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষেত্রেও জারি করা যায় না, রাজ্যপালের ক্ষেত্রেও জারি করা যায় না, বা কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে জারি করা যায় না। কিন্তু এটা যদি সরকারি কোনো আধিকারিক হতো তাহলে কিন্তু জারি করা যেত। পরবর্তী কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজ্যে শ্রী কল্কিধাম, আচ্ছা কোন রাজ্যে শ্রী কল্কিধাম মন্দির এর ভিত্তি স্থাপন করলেন? বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি হিমাচল প্রদেশ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, উত্তরপ্রদেশে কিন্তু এই শ্রী কল্কিধাম মন্দির এর ভিত্তি স্থাপন করলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশ রাজ্যে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দুদাবেতা, মুকুর্থি, আনাইমুদি নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার আনাইমুদি কিন্তু এই দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো, কততম, আচ্ছা এইখানে, আচ্ছা ঠিক আছে, ওকে, কততম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে জিএসটি চালু হয়? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এটা অনেক আগেকার কোশ্চেন হতে পারে, অনেক আগে, কেননা জিএসটি চালু হয়েছিল কত সালে? জিএসটি চালু হয়েছিল 2016 সালে, কিন্তু কার্যকর হয়েছিল কবে? মনে পড়ে? 2016 সালে জিএসটি চালু হয়, কিন্তু কার্যকর হয় কবে? কার্যকর হয় তোমার 2017 পয়লা জুলাই, তাই না? 1 জুলাই। তো পয়লা জুলাই 2017 কিন্তু কার্যকর হয়, চালু হয় 2016 সালে। এবার কোশ্চেন হচ্ছে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটা চালু হয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই জিএসটি চালু হয়। এবং এটাও পরীক্ষায় দেয় যে কোন দেশ প্রথম জিএসটি চালু করে। তো মনে রাখো, ফ্রান্স কিন্তু এই জিএসটি চালু করে প্রথম দেশ হিসাবে। নেক্সট কোশ্চেন, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, পাতিওলা, দিল্লি নাকি কলকাতা? তো রাইট অ্যান্সার কী হবে? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম সেটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। ক্লিয়ার? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন, মহারানী লক্ষ্মীবাইকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল? মান্ডালা, জব্বলপুর, গোয়ালিয়র নাকি পাটনা? তো রাইট অ্যান্সার অপশান সি, রাজস্থানের যে গোয়ালিয়র রাজস্থানের নাকি, রাজস্থান না মধ্যপ্রদেশ, তাই না? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহারানী লক্ষ্মীবাইয়ের সমাধি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নের কোন মাধ্যমে শব্দ দ্রুত প্রবাহিত হয়? কঠিন, গ্যাসীয়, তরল, শূন্য? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কঠিন মাধ্যমে শব্দ কিন্তু দ্রুত প্রবাহিত হয়। এবং মনে রাখি, কঠিন মাধ্যম বলতে ইস্পাতে কিন্তু শব্দের প্রবাহ সবথেকে বেশি, ইস্পাত, অ্যালুমিনিয়াম এগুলোতে। নেক্সট কোশ্চেন, কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করবে? ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করবে? নাসা এবং জাক্সা উভয় মিলে, জাক্সা এবং ইসরো এবং নাসা, নাকি ডিএলআর এবং নাসা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, বলেই দিলাম অপশান এ, নাসা এবং জাক্সা কিন্তু এটা করবে একত্রে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ আগের কোশ্চেনটা। সরকারি কোনো পথ, কি বলছে? সরকারি কোনো পথ কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করলো। আচ্ছা, বলছে সরকারি কোনো পথ না, তাই জন্যই গণ্ডগোল হচ্ছিল পদ। হ্যাঁ, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, তোমার পলিটির একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো হয় রেলে বিশেষ করে দেয়। পরমাদেশ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা যেটাকে বলা হয় কিউ ওয়ারেন্টো, নাকি প্রতিষেধ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অধিকার পিচ্ছা, অর্থাৎ কিউ ওয়ারেন্টও কিন্তু জারি করতে পারে। সরকারি কোনো পদ যদি কেউ অন্যায্যভাবে, মানে সে হয়তো প্রাপ্য নয়, যেমন এখন তো যা কী আর বলবো, পশ্চিমবঙ্গের এরকম কত যে বেরোবে তার কোনো তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তো এর ক্ষেত্রে কী ধরনের পরমাদেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট? সেটা হচ্ছে কিউ ওয়ারেন্টো বা অধিকার পিচ্ছা। তোমরা এই কটা পার্ট কিন্তু দেখে রেখো, এই পরমাদেশ কী, কিউ ওয়ারেন্টো কী, হ্যাঁ এগুলো দেখে রেখো। শহরাঞ্চলে কোন ধরনের বেকারত্ব বেশি লক্ষ্য করা যায়? মৌসুমি বেকারত্ব, চক্রীয় বেকারত্ব, খোলা বেকারত্ব নাকি শিক্ষিত বেকারত্ব? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, শিক্ষিত বেকারত্ব কিন্তু শহরাঞ্চলে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, চীন দেশের জাতীয় খেলা কোনটি? আইস হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন নাকি জুডো?
তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ টেবিল টেনিস হচ্ছে চীন দেশের জাতীয় খেলা। দেখো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা পরীক্ষা আসে, অস্ট্রেলিয়ার জাতীয় খেলা অনেকেই জানো ক্রিকেট, আর ফুটবল হচ্ছে ব্রাজিল। আচ্ছা আইস হকি যদি বলি, আইস হকি কোন দেশের জাতীয় খেলা, সেটা হচ্ছে কানাডা। তাহলে কানাডার জাতীয় খেলা কি? কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি। এর সাথে মনে রেখো এই ক্রিকেট কিন্তু যেমন তোমার অস্ট্রেলিয়া এবং ভারতের তো ক্রিকেট না, ভারতের হচ্ছে হকি, আর ক্রিকেট আর একটা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট। ওকে, ভারতের কিন্তু হকি, কেউ আবার মানে টি20 বিশ্বকাপ মানে প্রতি বছর ধরেই তো কিছু না কিছু ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে ভারতে, সে যেখানেই খেলে বিভিন্ন দেশে হোক না কেন, কিন্তু ক্রিকেট মনে হয় যেন ভারত। তো সেই কারণে কেউ আবার ক্রিকেটে জাতীয় খেলা, ভারতের জাতীয় খেলা ক্রিকেট করে দিও না, ভারতের জাতীয় খেলা কিন্তু হকি। ওকে, আর জাপানের জাতীয় খেলা এই যে জুডো হচ্ছে, এই জাতীয় খেলাটা হচ্ছে জাপানের। আর ব্যাডমিন্টন কার জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে জোজিলা পাস, কি বলছে? জোজিলা পাস নিচের কোন দুটি জায়গাকে যুক্ত করেছে? কাশ্মীর এবং তিব্বত, নাকি নেপাল এবং তিব্বত, নাকি লে এবং কার্গিল, নাকি লে এবং শ্রীনগর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, লে ও শ্রীনগরকে যুক্ত করেছে কিন্তু এই জোজিলা পাস। ওকে, যে কোনো একটা পাস কিন্তু পরীক্ষায় দেবে। পরবর্তী কোশ্চেন দেখো, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পরুশানী, শতদ্রু, বিপাশা, নাকি বিতস্তা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পরুশানী নদীর তীরে কিন্তু এই 10 রাজার যুদ্ধ হয়েছিল। দেখো এবার এই শতদ্রু নদীর বর্তমান নাম কি বলো তো? পরীক্ষা আসে কিন্তু। শতদ্রু নদীর বর্তমান নাম কি? সতলেজ, তাই না? সতলুজ হচ্ছে শতদ্রু নদীর বর্তমান নাম। আর বিপাশার বর্তমান নাম হচ্ছে বিয়াস হচ্ছে বর্তমান নাম, আগের নাম ছিল বিপাশা। আর পুরুষানী নদীর এখনকার নাম হচ্ছে রাভি। ঠিক আছে, পুরুষানী নদীর বর্তমান নাম হচ্ছে রাভি, এবং বিতস্তা হচ্ছে বর্তমান নাম হচ্ছে ঝিলাম নদী। ক্লিয়ার? ঝিলাম নদীর আগের নাম ছিল কি? বিতস্তা। তবুও তোমরা একটু কমেন্টে জানিও, আমি একটু কনফিউশন আছে যে সবকটা ঠিক কিনা। যদি কোনো একটা ভুল হয় সেটা তোমরা কমেন্টে কেউ একজন লিখে দিও, তাহলে বাকিরা সবাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, আরেকদিন একটা কথা বলে দিই, যেটা হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস, সেদিন ভুল হয়েছিল, আগের ভিডিওতে দিয়েছিলাম, ওটা হচ্ছে 8ই মে হবে। হ্যাঁ, 8ই মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিক্রিয়াটির কারণ হলো সূর্যের বিপুল পরিমাণ শক্তির উৎস? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিক্রিয়া, নাকি উপরেই কোনোটিই নয়? দেখো নিউক্লিয় বিক্রিয়া তো এগুলো সবই, তো এদের মধ্যে কোনটা সূর্যের যে বিপুল পরিমাণ শক্তির উৎস সেটা কোনটা? সেটা কিন্তু নিউক্লিয় সংযোজন। পরীক্ষা আবার নিউক্লিয় বিভাজন করে দিও না, এইটাই পরীক্ষায়, এই সংযোজন মানেই হচ্ছে ফিউশন। পরীক্ষা এভাবেই দেয় যে নিউক্লিয়ার ফিউশন না নিউক্লিয়ার ফিশন, তো এরমও কিন্তু দেয়। তো রাইট অ্যান্সার কী হবে? ফিউশন, SION। আর এই নিউক্লিয়ার বিভাজনকে কী বলা হয়? ফিশন, FISSION। ক্লিয়ার? একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, সেটা হচ্ছে বিভাজন। দেখো ফিশ করে দিয়ে বিভাজন করে দিই আমরা, তাই ফিশন। আর ফিউজ মানে কি? গলে যাওয়া। ক্লিয়ার? তো ফিউশন দিয়ে নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ গলে গিয়ে কোনো পদার্থ কী হয়? সংযোজিত হয়। ক্লিয়ার? দুটো পদার্থ গলে গিয়েই তো একে অপরের মধ্যে সংযোজিত হয় না? তাহলে নিউক্লিয়ার সংযোজন হবে নিউক্লিয়ার ফিউশন, আর নিউক্লিয়ার বিভাজন হবে নিউক্লিয়ার তোমার ফিশন। ক্লিয়ার? ওকে, আরেকটা কোশ্চেন এখানে বলে দিই যে এই নিউক্লিয়ার যে নিউক্লিয়ার ফিশনের সাহায্যেই কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। কি বললাম? হাইড্রোজেন বোম, BOMB, হাইড্রোজেন বোম তৈরি করা হয় কোন বিক্রিয়ার সাহায্যে? মনে রাখবেন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সাহায্যে। আর যদি বলা হয় হাইড্রোজেন বোম বলছি কেন, পরমাণু বোমা অর্থাৎ অ্যাটম বোমা তৈরি করা হয় কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সাহায্যে। আর হাইড্রোজেন বোমা তৈরি করা হয় তোমার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাহায্যে, অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, আর নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার সাহায্যে কিন্তু অ্যাটম বোমা অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি করা হয়। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো ওকে, আজকে আমরা যে মডেল সেট 9 পর্যন্ত দিলাম, মডেল কোশ্চেন পেপার 9টা দিলাম। তো তোমরা এর আগেরগুলো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, অনেক তথ্য পাবে। আর আমি সন্তু একাডেমি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা PDF দিয়ে দেবো। তোমাদের বারবার বলছি, তোমরা আগে চেষ্টা করো, যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছো তারা আগে চেষ্টা করো PDF দেখে
বাড়িতে মানে কোনো খাতায় 1 থেকে 50 মতো লিখে রাখবে নাম্বার, এবং তোমরা নিজে অপশানগুলো তোমরা নিজে অ্যান্সার করো। অ্যান্সার করার পর তারপরে তোমরা আমার ভিডিও দেখে সেটাকে চেক করো যে কতগুলো করতে পারছো, এবং তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। তো যারা যারা প্রতিনিয়ত দেখছো আমি বুঝতে পারবো তোমাদের ডেভেলপ হচ্ছে কি না হচ্ছে, তো সেটা দেখেও ভালো লাগবে যে 50-এ 50 যদি করতে পারো তাহলে তো অতি উত্তম ব্যাপার। ওকে, চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।